দর্শক, ইসমানী মির্জাপুর চা মুক্তবাগ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে নেব আজকের শিরোনামগুলো। বানের পানি কমলেও কাটেনি বিপদ, ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা, দুর্গম অঞ্চলে মিলছে না সহায়তা। এবার ফারাক্কার সব গেট খুলে দিল ভারত, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা, দণ্ডনীয় অপরাধ বলছে বিএনপি। হত্যা মামলায় এবার জাসদ সভাপতি ইনু গ্রেফতার, জামাত নিষিদ্ধের আদেশ বাতিল হতে পারে কাল। সীমিত পরিসরে জন্মাষ্টমী উদযাপন, হিন্দু সম্প্রদায়ের সাথে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়। সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনাদের সাথে আছে আমি মঞ্জুর আল মতিন। আজকে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই, দুটো আসলে পরস্পর সাথে জড়িত। একটা হচ্ছে গিয়ে এই যে হত্যাকাণ্ড হয়ে গেল জুলাই এবং অগাস্টের শুরুতে, তার বিচার কিভাবে হবে, প্রক্রিয়াটা কি হবে, এবং এক্ষেত্রে আসলে কিভাবে প্রমাণগুলো, আলামতগুলো সংরক্ষণ করা প্রয়োজন, সংগ্রহ করা প্রয়োজন। দুজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব কাজী মাহফুজুল হক সুপন, তিনি সহযোগী অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন জনাব জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার ল, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই জনাব সুপন, আপনার কাছে আসতে চাই। এই যে এতগুলো হত্যাকাণ্ড, যার সংখ্যা বিভিন্ন সময়ে বাড়তে বাড়তে কেউ বলছেন 1000 পর্যন্ত হতে পারে, তারপরেও এখন আসলে মৃতের সংখ্যা কত সেটাই নির্দিষ্ট হয়নি, এবং যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করার জন্য কিছু কিছু ব্যক্তি উদ্যোগ দেখলেও সরকারি উদ্যোগ কতটুকু রয়েছে সে বিষয়ে প্রশ্ন রয়েছে। এই বিচার প্রক্রিয়াটা আসলে কেমন হতে পারে? কেউ বলছেন সেটা স্বাভাবিকভাবেই একটা হত্যা মামলা হিসেবে হতে পারে, কেউ বলছেন আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনালটি রয়েছে সেই আইনের অধীনেও হতে পারে। আপনার কি মনে হয়? দুটোতেই হতে পারে। তো আমরা সম্প্রতি আইন উপদেষ্টার বক্তব্য থেকে যেটা জানলাম, যে উনি বলছেন এটা সম্ভবত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আমাদের আছে সেটা দিয়ে হবে। এখন মামলাগুলো যেভাবে হচ্ছে, ওনার বক্তব্যের সাথে আমি এটা মিল পাচ্ছি না। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই, 3টা উদাহরণ। যে কাজলা ফুটওভার ব্রিজের গোড়ায় যে ছেলেটা মারা গেল, তার মা মামলা করতে গিয়ে 2 দিন আদালতে ঘুরেছে সিআর কেস করতে গিয়ে। প্রিয়র মা, উনি নিউ মার্কেট থানায় মামলা করতে গিয়েছেন, উনি 12 ঘন্টা বসেছিলেন। আর সর্বশেষ একটা মামলা হলো মিরপুরে জাসিব ইকবালের বাবা, উনি আমাদের যে আইসিটি ট্রাইব্যুনাল সেখানে উনি মামলা করেছেন। তাহলে এক একজন এক এক দিকে যাচ্ছেন। এটা কেন হচ্ছে? এটা যে একটা সাধারণ একটা ব্যাখ্যা আমাদের দেওয়া হয় নাই যে আসলে এই মামলাগুলি কীভাবে হওয়া উচিত। এবং আবু সাইদের মামলাটা যে হয়েছে একটা সিএমএম কোর্টে, ওই যে মামলাগুলি যেগুলো হয়ে গেছে সেগুলি আবার যদি আমরা আইসিডি ট্রাইব্যুনালে যাই, কীভাবে মামলাগুলি এখানে আসবে, সেটাও একটা নতুন ধরনের সমস্যা তৈরি করবে। তো এখানে আমার মনে হয় যে আমরা দেশ স্বাধীন হলো দ্বিতীয়বারের মতো, কয় তারিখে আমাদের? 5 তারিখ। আজকে হচ্ছে 26 তারিখ। এই এতটা সময় চলে গেল, এই সময়ের মধ্যে একটা সাধারণ বিবৃতি আসতে পারত যে মামলাগুলো আসলে কিভাবে হবে, কারা করবে। কিন্তু এই ধরনের কোনো রকমের কথা কিন্তু আমরা শুনি নাই। এখান থেকে একটা যারা শহীদ হয়েছেন এবং তাদের যে পরিবার, তাদের মধ্যে কিন্তু একটা আস্থাহীনতা তৈরি হবে, একটা হতাশা তৈরি হবে। এবং আমি যে কয়েকটা পরিবারের যে ইগুলো দেখে, ইভেন বিবিসিতে তারা সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেখানে কিন্তু তাদের হতাশার চিত্রটা ফুটে উঠেছে। হয়তো আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন দাবি দেওয়ার যে দামাডোল আমরা দেখতে পাচ্ছি এখন, সেখানে হয়তো তারা অন্য জায়গায় একটু ব্যস্ত হয়ে গেছেন, হয়তো এখানে সময় দিতে পারেন না। কিন্তু আমার মনে হয় যে এটা আমাদের সর্বাগ্রে বিবেচনা করা উচিত ছিল যে মামলাটা আমরা কিভাবে করব, এবং মামলা করার জন্য যে চিন্তা আগে করতে হয় যে কী ধরনের আদালতে করব, কারা প্রসিকিউটর থাকবে, কারা বিচারক থাকবে, সবচেয়ে বড় যে বিষয়টা যে সাক্ষ্যগুলো আমরা কিভাবে সংরক্ষণ করব। হয়তো তারা করছেন, কিন্তু দৃশ্যমান কোনো চেষ্টা কিন্তু আমাদের চোখে এখনও পড়ে নাই যে সাক্ষ্যগুলো আমরা কিভাবে সংরক্ষণ করব। প্রতিটা মা, প্রতিটা গৃহিণী তার বারান্দা থেকে যে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেছেন, এটাও কিন্তু একটা এভিডেন্স। প্রতিটা অস্ত্র যেটা ব্যবহার হয়েছে সেটা একটা এভিডেন্স। প্রতিটা গুলির খোসা যেটা রাস্তায় পড়েছিল সেটা একটা এভিডেন্স। প্রতিটা বুলেট যেটা আমার শরীরে ঢুকেছিল
যেটা বের করা হয়েছে সেটা একটা এভিডেন্স। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে যে রেডিও কমিউনিকেশন সেটা একটা এভিডেন্স, সোশ্যাল মিডিয়াতে যেগুলো এসেছে সেগুলো এভিডেন্স। এগুলোকে সংরক্ষণ করার মধ্যে দৃশ্যমান কোনো চেষ্টা আমরা কিন্তু এখনো দেখি নাই। এই ক্ষেত্রে দুটো ঘটনার ব্যাপারে প্রশ্ন করতে চাই। একটা হচ্ছে নাজিফের হত্যাকাণ্ড, ফার্মগেটে যাকে হত্যা করা হয়েছে, এই ঘটনার ক্ষেত্রে তার যে মেডিকেল সার্টিফিকেট সেখানে গানশটের কথা লেখা আছে, গুলিতে তার মৃত্যুর কথা লেখা আছে। এর পাশাপাশি যেখানে ফারহান ফায়াজকে হত্যা করা হয়েছে ধানমন্ডির 27-এ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র, তার সার্টিফিকেটে তেমন কথাও লেখা নেই যতদূর জানি। তো এই যে অবস্থা, এবং দুটো ক্ষেত্রে কোনোটাতেই সুরতহাল নেই, কোনোটাতেই পোস্টমর্টেম নেই, এই ক্ষেত্রে আসলে 302-এর মামলা প্রমাণ করা কতটুকু সম্ভব হবে? আমরা যদি হত্যা প্রমাণ করতে চাই, আমাদের কিন্তু আমাদের জ্যোতির্ময় দাদা আছেন, উনি যেহেতু প্র্যাকটিসে আছেন, যে তিনটা মূল যে দলিল একটা মামলার, এফআইআর, সুরতহাল এবং পোস্টমর্টেম রিপোর্ট, এটা আসলে অটোপসি রিপোর্ট নাম হওয়া উচিত ছিল, আমাদের দেশে আমরা পোস্টমর্টেম বা ময়নাতদন্ত বলি। এই তিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনটা ডকুমেন্ট। এখন এই দুইটার মধ্যে যদি কোনো বিরোধিতা থাকে, ব্যত্যয় থাকে, এখানে কনভিকশন পাওয়াটা কিন্তু খুব মুশকিল হবে। একটা পোস্টমর্টেম রিপোর্ট থেকে আমরা আশা করি এখানে মৃত্যুর কারণ, মৃত্যুর আনুমানিক সময় এবং মৃত্যুটা কীভাবে ঘটানো হয়েছে উল্লেখ থাকবে। তো আমাদের দেশে সাধারণত ওপিনিয়নের জায়গায় হোমিসাইড বলা থাকে, তারপরে হ্যামারেজের কথা বলে, অতিরিক্ত রক্তক্ষরণের বলা থাকে। কিন্তু সুরতহালের সাথে যদি আমাদের ওই জায়গাটা না মিলে, এটা কিন্তু কনভিকশন বের করাটা খুব কঠিন হবে। তো এই জায়গাগুলোতে আমাদের এই যে ভিডিও বা ডিজিটাল এভিডেন্সগুলো খুব হেল্প করতে পারে। কিন্তু একটু মনে রাখতে হবে যে পোস্টমর্টেম রিপোর্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট, যেখানে আমরা মৃত্যুর কারণটা বলা আছে। তো এই রিপোর্টগুলো অনেক ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করে করা হয়েছে, এবং আমরা সমস্যায় পড়লে আমাদের যে দুর্বলতাগুলো আছে ফৌজদারি বিচার ব্যবস্থায় আমাদের চোখে ধরা পড়ে, যে ঢাকা মেডিকেলে খুব দ্রুতভাবে এগুলো করতে হয়েছে, বিভিন্ন হাসপাতালে। এবং একটা সমস্যা হচ্ছে আমাদের দেশে যে ডক্টররা এই পোস্টমর্টেম করেন, তারা কিন্তু শুধুমাত্র পোস্টমর্টেম করেন না, তারা রোগী দেখছেন, পড়াচ্ছেন। এটা আলাদা একটা সায়েন্স হিসেবে, আলাদা একটা ল্যাব হিসেবে কিন্তু আমরা তৈরি করতে পারিনি। আমরা কোথায় কোথায় ডাক্তারদের দোষ দিই, কিন্তু একটা পোস্টমর্টেম করা কিন্তু খুব সহজ কাজ না, এবং এটার জন্য তাদের আলাদা কোনো সম্মানই কিন্তু দেওয়া হয় না, যেটা পৃথিবীর সব দেশে দেওয়া হয়। তো এই জিনিসটা আমরা নিজেরাই তৈরি করি না। এখন হঠাৎ করে আমরা ভালো কিছু পাবো এটা আমরা আশা করি না। সুরতহাল রিপোর্ট অনেক ক্ষেত্রে আমরা অভিযোগ শুনেছি, সুরতহাল রিপোর্ট যিনি করেছেন তার প্রশিক্ষণ নাই, এবং উনি নিজেই মৃত্যুর কারণ লিখে দিচ্ছেন সুরতহাল রিপোর্ট, এটা উনি পারেন না, ওনার এই দক্ষতাও নাই। তো এই সমস্যাগুলো কিন্তু হবে আমাদের এখানে। জনাব বড়ু, আপনার কাছে আসতে চাই। এই যে একদিকে প্রথাগত আইনি প্রক্রিয়া, যেটার সমস্যাগুলোর কথা একটু আগেই জনাব সুপন বলছিলেন, এর পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং তার ক্ষেত্রে সাক্ষ্য আইনের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো করা হয়েছে, আরও অনেক ধরনের প্রমাণ আমলে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে জনাব রানা দাশগুপ্ত, যিনি এর আগে এই ট্রাইব্যুনালের সাথে জড়িত ছিলেন, সম্প্রতি পদত্যাগ করেছেন, তিনি বলছিলেন যে এই আইন যেহেতু একটা বিশেষ প্রেক্ষাপটে করা হয়েছে, সে কারণে এই নতুন ঘটনায় জুলাই বিপ্লবে যা ঘটেছে সেটির বিচার আসলে এই আইনে করা দুষ্কর। আপনার কি মনে হয়? আমি আসলে ওনার সাথে একমত হয়েই বলতে চাই যে যথাযথভাবে যদি এই প্রক্রিয়াটাকে ওর মধ্যে ফিট করতে হয়, তাহলে আইনের অনেকগুলো জায়গা আছে যেগুলোকে আসলে সংশোধন করা খুব জরুরি। এভিডেন্সের জায়গায় যেমন ধরেন ডিজিটাল এভিডেন্সের কথা সুপন ভাই বলছিলেন, ডিজিটাল এভিডেন্সগুলোকে অ্যাডমিট করার জন্য আপনার এভিডেন্স একটা ধরেন 69A বলে আরেকটা সেকশন যুক্ত করে সেটাকে অ্যাডমিসেবল করা হয়েছে। কিন্তু আইসিটির ওই আইনের মধ্যে ডিজিটাল এভিডেন্সগুলোকে আপনি কীভাবে অ্যাডমিট করবেন সেই জায়গাগুলো পরিষ্কার করার ব্যাপার আছে। ডিজিটাল এভিডেন্সে জোর দিচ্ছি এই কারণে, ঘটনার যে ব্যাপ্তিটা আপনি যদি ধরেন 15 তারিখ থেকে জুলাইয়ের 15 থেকেও যদি শুরু করেন, তাহলে 5ই আগস্ট পর্যন্ত আপনাকে ঘটনাগুলোকে ধরেন মাথায় রাখতে হবে। এই লম্বা সময় ধরে যে ঘটনাগুলো ঘটলো, এর মধ্যে কিন্তু এমন কিছু কিছু ঘটনা ঘটেছে যে কারণে কিন্তু এভিডেন্স আর পাওয়ার কোনো সুযোগ কিন্তু ছিল না। 5 তারিখের পরে অনেকগুলো থানাতে কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন ধরেন একটা পুলিশ যখন কোনো একটা ঘটনায় ধরেন এমন যদি টহল দিতেও বের হন, তাহলে তাদেরকে কিন্তু একটা জিডি করে বের হতে হচ্ছে, পিআরবি অনুযায়ী জিডি করে বের হতে হচ্ছে, কয়টা গুলি নিলেন, কয়টা বন্দুক নিলেন, কি নিলেন, সমস্ত আর্মস অ্যান্ড অ্যামুনিশনসের কিন্তু একটা হিসেব ওখানে লিখে রেখে তারপরে বের হতে হয়। তাইলে ওই দিন ঘটনাস্থলে কে কে ছিলেন আপনাকে সেটা কিন্তু গিয়ে ডিজিটাল এভিডেন্স দিয়ে খুঁজতে হচ্ছে না। আপনি কিন্তু ওই জিডি খোঁজ করলেই পাবেন যে
কতজন কোন কনস্টেবল কোন অফিসার কতটা অস্ত্র নিয়ে বের হচ্ছেন তার সমস্ত হিসেব লিখে রেখে যাচ্ছেন, এবং গুলি করার পরে কতটা খোসা উনি ফেরত আনছেন সেই হিসেবেও কিন্তু আবার জিডির মধ্যে ফেরত আসার পর আরেকটা জিডির মধ্যেও কিন্তু রাখতে হচ্ছে। এই সমস্ত হিসেবগুলো তো মনে করেন থানা জ্বালিয়ে দেওয়ার কারণে, অ্যাটাক করার কারণে এগুলো কোনোটাই নেই যেগুলো আমাদের যে কাজে হারে লাগতো। গুলি করা হয়েছে, আপনার কি মনে হয় এই প্রক্রিয়াগুলো অনুসরণ করেছেন পুলিশ? প্রক্রিয়ার ব্যত্যয় তো হচ্ছে প্রতিটা ক্ষেত্রেই, তাদের গুলি চালানোর ক্ষেত্রেই তাদের যে অনুমতির প্রয়োজন ছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন কিংবা একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সেখানে উপস্থিত থাকার যে বিষয়গুলো, এগুলো তো আসলে কোনোভাবেই মানা হয়নি। ব্যত্যয় হয়েছে প্রতিটা স্তরেই, কিন্তু ঘটনা হচ্ছে কিছু না কিছু হয়তো পাওয়া যেত, কারণ অ্যাটলিস্ট হয়তো এটা জিডি করে ওনারা বের হয়েছেন, যেটা ওনাদের প্র্যাকটিসের অংশ ছিল, এটা নিয়মিত একটা প্র্যাকটিস, যে কোন ভেহিকল নিয়ে কোন অস্ত্রশস্ত্র নিয়ে কোথায় যাচ্ছেন সেই জায়গাটা অন্তত কিছুটা থাকতো। অর্থাৎ আমি বলছি যে অ্যাটলিস্ট আমরা খুঁজে দেখতে পারতাম যে ওখানে কী আছে, সেগুলো তো নেই। আলটিমেটলি আমাদের পাশাপাশি যে কেন্দ্রীয় পর্যায়ে সমন্বয়, কারণ যে মামলাগুলো হচ্ছে সেগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কেন্দ্রীয় নেতৃত্বকে দায়ী করা হচ্ছে। সেই ক্ষেত্রে ধরুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যেভাবে ভাঙচুর বা লুটপাট হয়েছে বা গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়, সেখানে কি আসলে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারতো? এবং যে আড়ি পাতার কথা বলা হয় এবং তার একটা রিপোর্টও গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরেছে, যেখানে মন্ত্রীরাও আসলে কি কথা বলছেন, কার সাথে বলছেন, তারও একটা প্রতিবেদন প্রধানমন্ত্রীকে দেয়া হতো। সেগুলো আসলে কোথায় পাওয়া যাবে? সেগুলো আমার কাছে যেটা মনে হয়েছে, যেভাবে প্রধানমন্ত্রীর দপ্তরটার ভাঙচুর করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে, খুলে দেওয়া হয়েছে এবং একটি গার্ডও ছিল না, সেটাতে আমার মনে হয়েছে যে এটা খুব ইচ্ছাকৃতভাবে করানো হয়েছে। কারণ একটা ছিল ইনোসেন্ট, সবাই ক্ষোভের মধ্যে গিয়ে সেই প্রধানমন্ত্রীর দপ্তর আক্রমণ করছেন। ওনার অধীনে কিন্তু 5টা মন্ত্রণালয়, সেখানে আপনার প্রতিরক্ষা যেরকম আছে ঠিক তেমনি কিন্তু বেজা কর্তৃপক্ষও কিন্তু উনি, বেজারও কিন্তু ওনার আন্ডার, অর্থাৎ বাংলাদেশ যে জোনের অর্থনৈতিক জোন সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো, এরকম 5টা মন্ত্রণালয় ওনার হাতে। তখন এই এনার্জিও কিন্তু ওনার হাতে, অর্থাৎ বড় বড় গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু এখানে আমাদের তথ্যগুলো দরকার ছিল। কারণ এনার্জি ধরেন কিংবা প্রতিরক্ষা ধরেন, আপনি যেটা বলছেন যে ওনার গোপনীয় রিপোর্টের যে বিষয়গুলো, সেটা যে হচ্ছে রেগুলার ডেইলি ব্রিফিংয়ের অংশ ছিল। ফলে ওখানে নিজেদের তথ্য যেরকম পাওয়া যেত কিংবা অন্য কাউকে কোথায় কিভাবে সার্ভেলেন্স করেছেন, কিভাবে কাকে কোন জায়গায় আসলে আইনগতভাবে কিংবা বেআইনিভাবে ওনারা বিপদে ফেলেছেন, এই তো সমস্ত তথ্য পাওয়া যেত। এনটিএমসিতে এখনও পর্যন্ত কিন্তু ক্লোজ হয়নি। এনটিএমসিতে যিনি দায়িত্বে ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, কোন একটা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এনটিএমসির এভিডেন্সগুলো তো এখনই মনে করে যে প্রিজার্ভ করা উচিত, কারণ সেটা সবার বিরুদ্ধে সার্ভেইলেন্সের মনে করেন যে ব্যাপারটা আছে, এই সবার তালিকার মধ্যে তো রাঘব বোয়ালদের অনেক তথ্য তো ওখানে আছে। আর এই যে রিপোর্ট প্রস্তুত করে দেওয়ার সাথে সামরিক গোয়েন্দা পরিদপ্তরের যে যোগাযোগ এবং তাদের কাছে রেকর্ড থাকার যে প্রশ্ন, সেখানে তো আর ভাঙচুর বা লুটপাট হয়নি, সেখানে কি এই তথ্যগুলো পাওয়া যাবে এখন? সেখানেও কিছু না কিছু থাকতে পারে, যেহেতু তাদের ডিজিএফআইয়ের তো এটা হচ্ছে রুটিন ওয়ার্কের অংশ, যে তারা প্রতিদিনই প্রধানমন্ত্রীর দপ্তরে সেই রিপোর্টগুলো পাঠান। সেখানে তো একটা শ্যাডো কপি থাকতেই পারে, এবং সেটা প্রকিউর করার জন্য যেটা স্বপন ভাই খুব ক্লিয়ারলি বলছিলেন যে ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে তো কোনো রকমের আমরা এই প্রচেষ্টাগুলো দেখতে পাইনি এখনো পর্যন্ত। সেটা যে ওনারা অ্যাকোয়ার করছেন সেটার কোনো অফিসিয়াল অর্ডার বা যাদের কাছে যে তথ্যগুলো আছে সেটাকে প্রিজার্ভ করার জন্য যে অর্ডারটা দেওয়া দরকার, সেটা কিছুই না, 2 লাইনের একটা সরকারি সার্কুলার বা একটা সিম্পল একটা গেজেট নোটিফিকেশন করে বলে দেওয়া যে এই তথ্যগুলো এইভাবে সংরক্ষণ করতে হবে এবং এইখানে জমা দিতে হবে। তাহলেও ধরেন কিছুটা তথ্যগুলোকে, এভিডেন্সগুলোকে কিন্তু আমরা কাজে লাগানোর মতো পেতাম, কিন্তু এখনও পর্যন্ত সেই ধরনের কোনো রকমের অফিসিয়াল অর্ডার কিন্তু যায়নি। আর এগুলো আরটিআই করে করে সাধারণ নাগরিকদের জায়গা থেকে যে সারা বাংলা, এই ঢাকা শহর কিংবা অন্যান্য সিটিগুলোতে যেখানে ঘটনা ঘটেছে সেই তথ্যগুলো সংগ্রহ করা আর সেগুলোকে পরবর্তীতে ব্যবহার করা, এটা দুরূহ একটা ব্যাপার হবে। কারণ এটা এত লার্জ স্কেলে ঘটনা হয়েছে, এটি যদি রাষ্ট্রীয়ভাবে যদি ব্যবস্থা করা না হয় এবং স্পেশাল একটা টিমকে এটা টাস্ক ফোর্স করে যদি আসলে দায়িত্বটা না দেয়া হয়, অদূর ভবিষ্যতে এগুলো সবটাই আমাদেরকে ভোগাবে। এবং যতগুলো মামলা হচ্ছে, কিছুটা বিপদের কথা তো উনি নিজে খুব পরিষ্কারভাবেই বললেন, এর প্রত্যেকটাই কিন্তু আমাদেরকে ভুগতে হবে। জি, জনাব সুপন, আপনার কাছে ফিরে আসি। ডিজিটাল এভিডেন্সের কথা বারবার যেহেতু ঘুরে ফিরে আসছে, এটা সংরক্ষণ করার জন্য সেটা ব্যক্তি পর্যায়ে যেগুলো রয়েছে বা রাষ্ট্রীয় পর্যায়ে যে বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল এভিডেন্সগুলো থেকে যাচ্ছে, সেগুলো আসলে কিভাবে সংরক্ষণ করা যায়? আমাদের এখানে যে 2টা মন্ত্রণালয়, আমাদের যে স্বরাষ্ট্র এবং আইন, তাদেরকে কিন্তু একসাথে কাজ করতে হবে। এবং আমি জ্যোতির্ময় দাদার সাথে একমত যে
টাস্ক ফোর্স করাটা খুব জরুরি, একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স, এবং যাদেরকে ক্ষমতা দেওয়া হবে তারা রাষ্ট্রের যে কোনো জায়গায় যেতে পারবে। এবং এটা যে না করা হয় অনেক এভিডেন্স নষ্ট হয়ে যাবে। এটার মধ্যে কতগুলো সেল থাকতে পারে টাস্ক ফোর্সের মধ্যে। একদল এভিডেন্স কালেক্ট করবে, একদল হচ্ছে ফাইন্ড অ্যান্ড অ্যারেস্ট, কারণ অনেক লোক পালিয়ে গেছে, তাদের কীভাবে ধরে আনতে হবে। একটা সেল থাকবে ইন্টারোগেশনের জন্য, তারা শুধু ইন্টারোগেট করবে। একটা লিগাল টিম থাকবে, আলটিমেটলি এখান থেকে তো আমাদের একটা চার্জশিট দাঁড় করাতে হবে। এবং আমাদের ট্রাইব্যুনালে এখানে কয়টা ট্রাইব্যুনাল হবে সেই বিচারক দিনে চিন্তা করতে হবে এখনই। কারা প্রসিকিউটর টিমে কাজ করবে সেগুলো ঠিক করতে হবে এখন। তো এটা না করলে কিন্তু এভিডেন্সগুলো আসলে আমরা কী উদ্দেশ্যে কালেক্ট করবো, আমরা চার্জ কী হবে তার সাথে কিন্তু এভিডেন্সের একটা যোগাযোগ আছে। তো ডিজিটাল এভিডেন্স বলা হয় যেটা সবচাইতে টেম্পোরারি এবং খুব ফ্র্যাজাইল, একটা ক্ষণস্থায়ী এবং ভঙ্গুর একটা এভিডেন্স। এটা যদি আমরা খুব দ্রুত সংগ্রহ করতে না পারি এগুলো কিন্তু হারিয়ে যাবে। এবং আরও একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, যে আমি মিডিয়াতে যেগুলো আসছে আমরা যদি সেই এভিডেন্স আদালতে নিয়ে আসি, আইসিটি ট্রাইব্যুনাল যে কারণে ক্রিটিসাইজড হয়েছে এর আগে যে যুদ্ধাপরাধের তদন্তে, যেখানে এনি এভিডেন্স হিয়ারসে হয়ে যায়, তখন এটা আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে যে কোন গৃহিণী প্রথম এটা ধারণ করেছিলেন ভিডিওটা, সেটা কিন্তু আমাদের কালেক্ট করতে হবে। তো এটার জন্য কিন্তু এই যে 20 দিন সময় চলে গেছে, আমার ধারণা অনেক এভিডেন্স আমরা অরিজিনাল যে এভিডেন্সটা আমরা খুঁজে পাবো না। এখন কেউ হয়তো সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন, এবং আমাদের এভিডেন্স একটাকে যেভাবে অ্যামেন্ড করা হয়েছে এবং এটার যে ব্যাখ্যা আমরা পাই, যারা এই সোশ্যাল মিডিয়াগুলোকে রেগুলেট করে এরা কিন্তু আমাদের জুরিসডিকশনের মধ্যে না। যেমন ফেসবুক, আমরা যদি ফেসবুকে একটা অনুরোধ করি ওরা সাধারণত হেল্প করে না, বিগত সরকার আমরা দেখেছি। এখন হয়তো ওরা হেল্প করবে যেহেতু এখানে মানবতার বিরোধী অপরাধে তদন্ত করছে, কিন্তু এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা বিষয়। কিন্তু আমার মনে হয় খুব দ্রুত যদি ব্যবস্থা না নেই অনেক এভিডেন্স হারিয়ে যাবে। এক্ষেত্রে ধরুন কতগুলো ভিডিও তো প্রচুর আলোচনায় এসেছে, তার মধ্যে শহীদ আবু সাইদের যে হত্যাকাণ্ডের ভিডিও, এটা বহুবার বিভিন্ন গণমাধ্যমে এসেছে। কিংবা ধরুন যখন একজনকে আরেকজন টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, একজন পুলিশ খুব কাছ থেকে এসে গুলি করছেন। কিংবা নাজিফের হত্যাকাণ্ডের অনেকগুলো ছবি আছে, তার চারপাশে যে পুলিশরা ঘিরে আছেন তাদের চেহারা স্পষ্ট সেখানে দেখা যাচ্ছে। তো এইগুলো আসলে একটা গ্রহণযোগ্য পর্যায়ে আন্তর্জাতিক মানদণ্ডের কথাও যদি চিন্তা করি, কিভাবে আইনের আওতায় এনে ব্যবহার করা যাবে? আমরা যে এভিডেন্সে আনি, বিশেষ করে ডিজিটাল এভিডেন্স যখন আমরা আদালতে আনবো, একটা জিনিস আমাদের প্রমাণ করতে হবে, এটাকে আমরা বলি অথেন্টিসিটি, যে মুহূর্তে ভিডিওটা ধারণ করা হয়েছিল এবং যে মুহূর্তে আমরা আদালতে প্রেজেন্ট করছি মাঝখানে এটা চেঞ্জ হয়নি বা কেউ এডিট করেনি। এটা প্রমাণ অনেকভাবে করা যায়। আমরা হ্যাশ টেকনোলজি আছে সেটা দিয়ে করা যায়। যিনি ভিডিওটা ধারণ করেছিলেন তাকে আমরা আদালতে আনতে পারি, অথবা এই ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে তারা যদি কেউ কনফেশন দেন যে হ্যাঁ এই ব্যক্তিটা আমি, তাহলে কিন্তু এটা আদালতে আনা যাবে। তো মূল কথাটা হচ্ছে এই এভিডেন্সগুলোকে সংরক্ষণ করা, এগুলোকে আদালতে প্রমাণ করাটা, বা এটা আসলে এটাকে কেউ এডিট করেনি এটা প্রমাণ করাটা খুব কঠিন হবে না। হ্যাঁ, এটা অনেকভাবে করা যাবে। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবে। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা ফিরে আসবো জনাব জ্যোতির্ময় বড়ুয়া আপনার কাছে। আগের প্রসঙ্গে যদি কিছু যোগ করার থাকে করতে পারেন। আর এর পাশাপাশি তদন্ত আসলে কি হবে, পুলিশের বিরুদ্ধে অভিযোগের তদন্ত কে করবে, বা সেনাবাহিনীতে যে আয়নাঘরের অভিযোগ আমরা শুনছি তার তদন্তই বা কে করবে? আমি আগের এভিডেন্সের জায়গাটাকে যদি শোভন ভাইয়ের সাথে একটু যুক্ত করি, সেটা হচ্ছে যিনি আসলে রেকর্ডগুলো করেছেন তাদেরকে যদি আসলে সাক্ষী হিসেবে প্রসিডিংয়ে আনা যায় প্রসিকিউশন টিমে, তাহলে হচ্ছে ওই ডিজিটাল এভিডেন্সগুলো প্রমাণ করার ক্ষেত্রে আর কোনো জটিলতা আসলে থাকবে না। তিনি নিজেই যদি তার এভিডেন্সটাকে আদালতে এসে প্রডিউস করেন, এবং এটা এভিডেন্স অ্যাক্টের আসলে একটা নিয়মও তাই, যে যিনি এভিডেন্সটা তৈরি করছেন, যেমন পোস্টমর্টেম রিপোর্ট যে ডক্টর তৈরি করেন তাকে মার্ডার কেসের ট্রায়ালের সময় কিন্তু আদালতে এসে টেস্টিফাই করতে হয় যে এটা তার তৈরি করা রিপোর্ট, এবং তার সিগনেচারটাকেও হচ্ছে প্রদর্শনী হিসেবে রেকর্ড করতে হয়। তাহলে এখন এই বিষয়টা যদি থাকে তাহলে এটা ভালো কাজ হবে। তদন্তের জায়গাটায় যদি আসি, তদন্ত আসলে এই প্রশ্নটা তো দীর্ঘদিনের, যে পুলিশের বিরুদ্ধে যখনই অভিযোগ আসে সেটা তদন্ত করে হচ্ছে পুলিশ, ফলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার আছে। আর সেনাবাহিনীর বিরুদ্ধে পুলিশ তদন্ত করে কখনোই কিছু করতে পারে নাই, সেটা তনু হত্যা মামলা দেখলেই কিংবা সাগরণী হত্যা মামলার বিষয়গুলো দেখতে থাকলে আমরা বুঝতে পারি যে আসলে কোন পরিস্থিতিতে পুলিশ ওয়ার্ক করতে পারে আর কোন পরিস্থিতিতে পারে না।
ফলে আয়নাঘরের যে অভিযোগগুলো, সেই অভিযোগ যদি আবার সেনাবাহিনীই তদন্ত করে, তাহলে তাদের তদন্তের তো আমি যদি সিআরপিসিতে যদি আটকে থাকি, সিআরপিসিতে তো তদন্ত করার জন্য পুলিশ ছাড়া আর কোনো অথরিটি নাই। ইভেন আমরা র্যাবকে দিয়েও যে তদন্ত করার কথা বলি, সেটাও টেকনিক্যালি স্পিকিং সিআরপিসিতে কিন্তু নাই। র্যাব যে তদন্ত করে, তদন্তর জন্য পুলিশ ছাড়া পুলিশের যে ক্রাইটেরিয়া, পুলিশ বলতে কি বোঝাবে সেটা তো পুলিশ আইনে বলা আছে। তো এই ঘটনাগুলো তো আসলে যদি যে জটিলতার কথা স্বপন ভাই আগে বলছেন, ওইটা এই প্রশ্নের ক্ষেত্রেও খুব বড় করে দেখা দেবে। সেটা হচ্ছে ব্যক্তি যে সমস্ত হত্যা মামলাগুলো কোনো কোনো ক্ষেত্রে কমন রেসপন্সিবিলিটির জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী থেকে শুরু করে টপ অর্ডারের অনেকেই আছেন, রাজনৈতিক ব্যক্তিরাও আছেন। তার পাশাপাশি যে সমস্ত পুলিশ কর্মকর্তা কিংবা বিজিবি কিংবা র্যাব কিংবা অন্য যে কোনো বাহিনীর যারা ছিলেন, তাদের নামগুলো কিন্তু কোনো কোনো জায়গায় এসছে। সেইটার তদন্ত হচ্ছে থানায় যখন মামলাটা হলো, তাহলে থানার তো হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে যেদিন মামলা তদন্ত রেজিস্টার হয়, সেই দিনই একজন তদন্তকারী কর্মকর্তা কিন্তু অ্যাসাইন হয়ে যাচ্ছেন। তো তিনি তো তদন্ত শুরু করেছেন অলরেডি। তাহলে তার তদন্তের যে প্রক্রিয়া, সেটাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থেকে যাচ্ছে। এবার যদি এই একই মামলায় যদি পরবর্তীতে আইসিটি ট্রাইব্যুনালে ট্রান্সফার করা হয়, আইসিটি ট্রাইব্যুনালের প্রসিকিউটর হচ্ছে ট্রান্সফার করবেন তার বেসিসটা কিভাবে, কোথা থেকে শুরু করবেন। মানে উনি কি ওই পুলিশের করা তদন্তের জায়গা থেকে ট্রান্সফার হয়ে এসে তদন্ত শুরু করবেন, না শুরু থেকে আবার শুরু করবেন? ক্রিমিনাল কেসে কিন্তু আবার ইনভেস্টিগেশনের কোনো সুযোগ নাই। ইট হ্যাজ টু বি অলওয়েজ ফার্দার ইনভেস্টিগেশন। আমি যদি 173 এর ক্যাপিটাল বিটাকে খেয়াল করি, আমাকে সবসময় কিন্তু ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে ফার্দার ইনভেস্টিগেশন বেসড অন হোয়াট? যে পুলিশ কর্মকর্তা অলরেডি তদন্ত শুরু করেছেন, সেটা থেকে পরের অংশর আপনি তদন্ত করবেন। তো এইখানে কিন্তু জটিলতাগুলো থাকার সম্ভাবনা তৈরি হচ্ছে। শুরুতেই যদি বলে দেওয়া হতো যে এই ঘটনাতে মামলা আপনারা থানায় করবেন না, আমরা এই ইয়েকে আইসিটি ট্রাইব্যুনালকে এইভাবে কাজ করছি, এখানে এসে আপনারা এইভাবে মামলাটা দায়ের করেন, তাহলে কিন্তু এক জায়গায় যেত। তাহলে কমন রেসপন্সিবিলিটি অ্যাসেস করা কিংবা ইন্ডিভিজুয়াল যে ব্যক্তি গুলি করেছেন তার রেসপন্সিবিলিটি অ্যাসেস করা, পুরো জায়গাটা তখন একটা অথরিটির অধীনেই কিন্তু হতো। আমি মনে করি না যে এটা রেকটিফাই করা সম্ভব না, কিন্তু সেই উদ্যোগটা আসলে যত দ্রুত নেওয়া যায় ততই মঙ্গল। আদারওয়াইজ পুরো বিষয়টাই এমন একটা ক্লামজি সিচুয়েশন তৈরি হবে। আমরা যেহেতু সিআরপিসিকে এখনও পর্যন্ত কোনো সংশোধনের উদ্যোগ গ্রহণ করিনি, যেটা ভারতে গত মাসে আসলে তারা পরিবর্তন করে ফেলেছে, তারা পেনাল কোডটাও পরিবর্তন করে ফেলেছে। আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থার মধ্যে যে আইনগুলো 1800 শতকের আইন, সেই আইনগুলো দিয়েই তো চলছি। ফলে এখানে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা খুবই সমূহ সম্ভাবনা রয়েছে, এবং সে কারণে দ্রুততার সাথেই হচ্ছে এগুলোকে আসলে অ্যাড্রেস করাটা জরুরি বলে আমি মনে করছি। এখানে আন্তর্জাতিক অংশগ্রহণের বিষয় আসছে, জাতিসংঘের কিছু কিছু সদস্য এসেছেন, আরও সামনে আসছেন। এখানে জাতিসংঘ বলুন বা আন্তর্জাতিক অপরাধ আদালত বলুন, কিংবা ক্ষেত্র বিশেষে জাতিসংঘের তরফ থেকেও তো বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। রুয়ান্ডার কথা আমরা জানি, ইউগোস্লাভিয়ার কথা আমরা জানি। সেই ধরনের সুযোগ বাংলাদেশে আছে কিনা, বা জাতিসংঘের ম্যান্ডেটটা এই মুহূর্তে আসলে কি? সেইটার একটা জটিলতা হলো যে আপনি জানেন যে 17 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত ঘটনাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া থেকে একজন আইনজীবী কিন্তু অলরেডি এই কমিউনিক ফাইল করেছেন। তো এই অভিযোগটা ততক্ষণ পর্যন্ত হচ্ছে মেনটেনেবল ছিল যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। 5 তারিখে যেহেতু আওয়ামী লীগ সরকার হচ্ছে আপনার ক্ষমতাচ্যুত হলো, এবং নতুন ইন্টারিম গভর্নমেন্ট এসে যখন বললো যে নিজেরাই আইসিটি ট্রাইব্যুনালে এইটার বিচার করবেন, তখন আপনি রোম স্ট্যাটিউটের আর্টিকেল 17 যদি খেয়াল করেন, সেই 17 অনুযায়ী সেখানে অ্যাডমিজিবিলিটির একটা প্রশ্ন আছে। অ্যাডমিজিবিলিটি প্রশ্নটা যদি আপনি ডিল করেন হচ্ছে এইভাবে যে কোনো স্টেট যদি আনএবল এবং আনউইলিং হয়, তাহলে হচ্ছে আইসিসি এটাকে তারা অ্যাডমিজিবল হিসেবে ধরে নেবে। তো স্টেট যেখানে বলছে তাদের নিজস্ব আইনে হচ্ছে বিচার করবে, তাহলে আইসিসি তো এখানে পাওয়ার এক্সারসাইজ করার কিছু নেই। যেটা এখনও পর্যন্ত হতে পারতো সেটা হচ্ছে যে জাতিসংঘের যে টিমটা এসছে কমিশনের, হিউম্যান রাইটস কমিশনের, তাদের ম্যান্ডেট আছে। স্টেট না চাইলেও তারা এসে আসলে সদস্য রাষ্ট্রের এরকম যদি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির ব্যাপার অভিযোগ থেকে থাকে, তাহলে তারা তদন্ত করতে পারবে। সেই তদন্তের পরিপ্রেক্ষিতে সেটাকে বেস করে হচ্ছে স্টেট একটা কমপ্লেন করতে পারে আবার আইসিসিতে। এখন স্টেটকে করতে হবে যদি তারা নিজেরা করতে না চায়, তাহলে স্টেট আবার যদি কমপ্লেন করে, তাহলে আবার প্রসিকিউটরের একটা ডিসক্রিশনারি পাওয়ার আছে। প্রসিকিউটর যদি মনে করেন যে সবগুলো সার্বিক অবস্থা বিবেচনায় যে সেটাকে তিনি অভিযোগ আকারে নিয়ে প্লেস করবেন, তাহলে সেটা করতে পারেন। যদি না করেন, সেটা আবার ফোর্স করার সুযোগ নেই, কারণ তার ডিসক্রিশন আছে। আবার উনি যে এই ট্রাইব্যুনালে নেওয়ার জন্য প্রপোজ করার পরে
যারা অন্যান্য যারা ভ্যালিডেশনের প্রসেসের মধ্যে মেম্বার স্টেটরা যারা আরও আছেন তারা যদি সম্মতি না দেন সেক্ষেত্রেও কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা আছে। ফলে আইসিটি ট্রাইব্যুনালে হওয়াটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে যুক্তিযুক্ত, কিন্তু প্রস্তুতিটা অনেক ধীর গতিতে যাচ্ছে। আন্তর্জাতিক যে টিমগুলো আসছে তাদের যে রিপোর্ট, এখন যে টিমটা এসছে তারা হচ্ছে আসলে ফিজিবিলিটি টেস্ট করছেন, আসলে স্কোপিংটা করছেন যে কি তদন্তটা তারা করবেন সেইটার হয়তো আগামী সময়ে খুব অদূর ভবিষ্যতে হয়তো আরেকটা টিম এসে তদন্তটা করবেন। তাদের টিমের যে রিপোর্টটা যাবে সেই রিপোর্টটা এখানে একটা গাইডিং প্রিন্সিপাল হিসেবে হয়তো কাজ করবে, কিন্তু আমার তো ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেটর লাগবে এখানে। সেই প্রসিকিউটর টিম থেকে ইনভেস্টিগেশন করে এভরি ইন্ডিভিজুয়াল কেস সেগুলোকে তো তাদের এভিডেন্স কালেকশনের যে প্রসেস আর হচ্ছে হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য ইউএন টিমের তদন্তর প্রক্রিয়া সেটা তো মোটেও একই না। একটা তো হচ্ছে টার্গেট, এটা একটা মামলা হয়েছে, যেমন ধরুন প্রিয়র মামলা যেটা নিউ মার্কেট থানায় হলো, সেই মামলাটাই ট্রান্সফার হলো হচ্ছে আইসিটি ট্রাইব্যুনালে। তাহলে সেই মামলাতে কি আছে কি নেই কীভাবে তদন্ত হবে সেই পুরো ব্যাপারটা তো হচ্ছে প্রসিকিউশন টিমকে এই কেসের উপর ভিত্তি করে ঠিক করতে হবে যে কাকে কাকে ওনারা কি ইনভেস্টিগেশন করবেন, কোন তথ্যগুলো চাইবেন। তো এইটা হচ্ছে হিউম্যান রাইটসের যে ভায়োলেশনের যে টিম আসছে তাদের মধ্যে তো কেস স্পেসিফিক রেকমেন্ডেশন থাকবে না, ওভারঅল একটা জায়গাতে একটা রেকমেন্ডেশন হয়তো থাকবে, সেটাকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে আমরা ইউজ করতে পারবো, কিন্তু সব কেসের ইন্ডিভিজুয়াল ট্রায়ালের জন্য সম্ভব হবে না। জি, জনাব সুপন আপনার কাছে ফিরে আসতে চাই। এই জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যা ঘটলো তার বোধহয় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সংখ্যা, যে এত মানুষ নিহত হলেন এবং এই হত্যাকাণ্ডগুলোর সাথে এত মানুষ জড়িত, তারা পুলিশ সদস্য হন বা অন্যান্য আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অংশ হন না কেন, বা তাদের নেতৃত্বে যারা আছেন কাদের কতটুকু এখানে অংশগ্রহণ, এই ব্যাপারে তদন্ত আসলে যদি পুলিশের উপর মানুষ নির্ভর না করতে পারে, পুলিশ তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে অভিযুক্ত, তাহলে আসলে আর কে করতে পারেন? এখানে এই ধরনের তদন্তে পুলিশের উপরে ছেড়ে দেওয়াটা একদমই ঠিক হবে না, এবং এটা পৃথিবীর অধিকাংশ দেশ এগুলো করে না। ইভেন যে আমরা যে বর্ণবাদী সরকার ছিল ওরা কিন্তু ছাত্র মেরেছে অনেক 1969 থেকে 1993, এবং সেখানে যে তদন্তগুলো হতো পুলিশ করতো না তদন্তগুলো। তো আমাদেরও একই অ্যাপ্রোচে যেতে হবে। আমরা হয়তো তদন্ত আমাদের একটু চেঞ্জ করতে হবে। সাধারণত তদন্তকারী কর্মকর্তা থাকে একজন, এখানে একজন থাকতে পারে, কিন্তু তার সাথে আমাদের যে মানবাধিকার বিষয়ক এনজিওগুলো আছে এদের অনেকেরই কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং করার দক্ষতা আছে, এরকম লোক নেওয়া যায়। যারা ফৌজদারি মামলার কৌশলী, এই ধরনের লোক এখানে দেওয়া যায় এদের সাথে। এরকমও করা যায় যে অনেক আন্তর্জাতিক যে ইগুলো আছে মানবাধিকার সংস্থা, ওদের কিন্তু অনেক এক্সপার্ট লোকজন আছে এখানে, সেখান থেকেও তাদের কাছ থেকে লোক আনা যায়। তো এখানে কিন্তু পুলিশ কিন্তু রাখতে হবে আইনের কারণে আমাদের একজন। তো একটা টিম করে এই তদন্তগুলো করা উচিত, যে একজন পুলিশ থাকবেন, খুঁজে বের করতে হবে এরকম পুলিশ কে আছেন যিনি একটা নিরপেক্ষ তদন্ত করতে পারবেন। পাশাপাশি এরকম মানবাধিকার কর্মী দেশ এবং দেশের বাইরে এবং আমাদের যারা প্রসিকিউটর আছেন সেখান থেকে রাখা যায় তদন্ত করতে। এখানে ধরুন বেশিরভাগ ক্ষেত্রে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃত্বের নাম আসছে, কিন্তু অনেক ক্ষেত্রেই একেবারে নির্দিষ্ট করে ওই এলাকায় যারা অপরাধ করেছেন, যে ছাত্রলীগের কর্মী তার বন্দুক অবৈধ অস্ত্র থেকে গুলি করেছেন, M15 মতন ভারী রাইফেলের গুলি আমরা ক্ষেত্র বিশেষে হতে দেখেছি, পুলিশের অনেক সদস্য একেবারে মানুষের শরীরের দিকে তাক করে একের পর এক গুলি করে চলেছেন, এই ধরনের ভিডিও এসেছে। ক্ষেত্র বিশেষে সেনাবাহিনী এবং বিজিবির দু একজন সদস্যেরও এই ধরনের ভিডিও আমরা দেখেছি। এদেরকে চিহ্নিত করা কিভাবে যাবে এবং তারপরে আসলে এদের ব্যাপারে কিভাবে পদক্ষেপ নেওয়া? এখানে সবচেয়ে ভালো এভিডেন্স হচ্ছে আমাদের যে ভিডিও ফুটেজগুলো আমরা পেয়েছি বিভিন্নভাবে, কারণ এগুলি যে গুলি করছে আমরা জানলাম কিভাবে, সোশ্যাল মিডিয়া তারা দিয়েছে, এটা হচ্ছে আমাদের প্রথম এভিডেন্স। এগুলো আমাদের কালেক্ট করতে হবে। যারা ভিডিওগুলো করেছেন উনিও তো দেখেছেন ঘটনাটা, তার পাশে কেউ দাঁড়িয়েছিলেন, অনেকে এটা দেখেছে, তাদেরকে আমরা আনতে পারবো। এখানে ফরেন্সিক এভিডেন্সটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যদিও আমার মনে হয় যে রাষ্ট্রীয় উদ্যোগটা আমরা দেখিনি। যে এখানে যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল আমাদের উচিত ছিল 5 আগস্ট থেকেই এগুলোকে সিজ করা শুরু করা, যেগুলোকে আমরা সাক্ষ্য হিসেবে রাখবো। এরপরে যারা আহত হয়েছে তাদের শরীরে যে গুলিগুলো আছে সেগুলো কালেক্ট করা, যারা মরে গেছে পোস্টমর্টমের সময় তাদের শরীরে হয়তো অনেক গুলি অনেক সময় ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, সেই ফ্র্যাগমেন্ট কালেক্ট করা, অনেক সময় বেড়ে যায়, পাওয়া যায় না। অনেক বাড়িতে আমি দেখেছি ওয়ালের মধ্যে গুলির দাগ আছে,
যেগুলো হাই ভ্যালোসিটি রাইফেলের গুলি, এগুলো কালেক্ট করা। এবং এগুলি দিয়ে কিন্তু আমাদের কিন্তু একটা ব্যালিস্টিক ল্যাব আছে সিআইডিতে, ওরা কিন্তু আমাদের হেল্প করতে পারবে যে এই গুলিটা, এই যে রাইফেলগুলো আছে, ঢাকা শহরে হয়তো 1000 রাইফেল ব্যবহার করা হয়েছে, কোন রাইফেলের গুলি এটাও কিন্তু একটা চমৎকার এভিডেন্স হবে। এবং ওই এভিডেন্স কালেক্ট করতে না পারলে যে মামলাটা ভেস্তে যাবে বিষয়টা কিন্তু একদম এরকম না, কারণ এখানে আমাদের ডিজিটাল এভিডেন্স আছে, যারা সরাসরি ডিরেক্ট উইটনেস যাদেরকে আমরা বলি প্রত্যক্ষ সাক্ষী তারা আছে এখানে। তারপরে মোবাইলের যে অবস্থান যার হ্যাঁ, এই ডাটাগুলো কালেক্ট করা হয়েছে কিনা এটা আমার সন্দেহ আছে এখন, যে ট্রাফিক এটা কতদিন পর্যন্ত থাকবে? এইটা 90 দিন পর্যন্ত থাকে সাধারণত। তাহলে তো এখনো খুব দেরি হয়ে যায়নি, কিন্তু রেখেছে কিনা, আবার কেউ হয়তো এটাকে এলিমিনেট করে দিয়েছে। কারণ আমরা কিন্তু জানি যে বিভিন্ন হাসপাতাল থেকে কাগজপত্র পত্রিকা মারফত আমরা জেনেছি সে কাগজপত্র নাকি নিয়ে গেছে, মিডফোর্ড থেকে নিয়েছে, এরকম একটা বড় রকমের অভিযোগ। তো কিছু লোক এই সাক্ষ্য প্রমাণ ধ্বংস করার চেষ্টা করেছে, সেগুলো হয়ে থাকলে কিন্তু আমরা সেগুলো পাবো না। তো কোন অফিসার কোন জায়গায় ছিলেন ওই সময়ে এই মোবাইল টাওয়ার ডেটা থেকে কিন্তু আমরা এগুলো বের করতে পারবো। এটা কিন্তু একটা চমৎকার এভিডেন্স হবে যে আপনি ওই জায়গাটা ছিলেন কিনা, যেটা ক্রাইম সিন বলছি আমরা, ওই জায়গাটা ওই সময়ে। কারণ এটা আমাদের প্রমাণ করতে হয় ফৌজদারি যে দায় দায়িত্ব প্রমাণ করার ক্ষেত্রে, যে যিনি একিউজ তিনি ঘটনাস্থলে ওই সময় ছিলেন কিনা, যে সময় আমরা দাবি করছি ঘটনাটা ঘটেছে সেক্ষেত্রে তার যে মোবাইলের অবস্থানটা কী ছিল, এটা কিন্তু একটা চমৎকার এভিডেন্স। তো এগুলো পদ্ধতিগতভাবে এগুলোকে সংরক্ষণ করার জন্য দৃশ্যমান কোনো চেষ্টা কিন্তু আমরা এখনো দেখি নাই। এক্ষেত্রে পুলিশ বাহিনী যখন ধর্মঘটে চলে গেল এবং রাজারবাড়ি গিয়ে দু একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে মারধরও করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করেছে, সেখানে পুলিশ বাহিনীর যে অভিযোগটা ছিল যে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের আসলে অবৈধ কাজ করতে বাধ্য করেছেন, সেক্ষেত্রে পুলিশ বাহিনীর ভেতর থেকেও কি কেউ সাক্ষ্য দিতে এগিয়ে আসতে পারেন? হ্যাঁ, এটা প্রথম কথাটা হচ্ছে যে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে একটা বেআইনি কাজ করতে বললে আমি সেটা করব না, আমার এখানে আমাকে দায় দায়িত্ব নিতে হবে। এবং যখন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একজন কনস্টেবলকে উনি একটা বেআইনি কাজ করতে বলেন, এই কনস্টেবলের কিন্তু এখতিয়ার আছে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেপ্তার করার। এখন যেটা আমি একটু আগে বললাম, হ্যাঁ সেটা, যে আমরা সমস্যায় পড়লে আমাদের বোধোদয় হয় যে আমরা সমস্যাগুলো আমরা জিয়ে রেখেছি বছর পর বছর, প্রশিক্ষণের সমস্যা আছে বোঝা যাচ্ছে। প্রশ্নটা কি যেন করলেন? আমি পুলিশ বাহিনীর ভেতর থেকে আসলে এই প্রমাণগুলো আসতে পারে যে আমার এই সহকর্মী, এখানে পৃথিবীর অনেক দেশে আমরা দেখেছি এই ক্ষেত্রে যে প্লি বার্গেনিং, যে আগে কিন্তু টাস্ক ফোর্সটা করা এই জন্যই জরুরি, যে এখান থেকে ঘোষণা দেওয়া হতে পারে যে আপনারা যারা অ্যাপ্রুভার, যে আমাদের আইসিটি একটা কিন্তু অ্যাপ্রুভারের বিষয়টা আছে, যে যারা নিজের দোষ স্বীকার করে অন্যের অপরাধটাকেও আমাদের কাছে বলবে, সেক্ষেত্রে হয়তো তাকে তার বিরুদ্ধে চার্জ আনা হবে না বা তাকে শাস্তি একটু কমিয়ে দেওয়া হবে। এই ধরনের কথাবার্তা বললে কিন্তু আগ্রহী হবে। এবং অনেকে কিন্তু আত্মশ্লাঘা থেকে অনেকে এমনিতেই বলবেন। এবং আমরা কিন্তু আয়নাঘরের বিষয়ে আমরা দেখেছি যে একজন অফিসার উনি কিন্তু এসে বলছেন যে উনি নিজে এগুলি দেখেছেন। এই আত্মশ্লাঘা থেকে মানুষ করে, যে শুধুমাত্র যে প্রি বার্গেনিং দিয়ে যে করবে। আমার ধারণা এই ধরনের ঘোষণা আসলে অনেক পুলিশ সদস্য তারা সামনে চলে আসবেন, এসে বলবেন যে আমি দেখেছি, আমাকে করতে বাধ্য করা হয়েছে, আমি নিজে গুলি করেছি, এরকম কিন্তু অনেকে আসবেন এবং এখান থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সাক্ষ্য পাওয়া যাবে। জি, একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই জনাব বড়ুয়া আপনার কাছে। এর বাইরে অনেকগুলো মামলা হচ্ছে, যেমন ধরুন সালমান এফ রহমানের বিরুদ্ধে হত্যা মামলা বা অন্যান্য অনেকের ক্ষেত্রে যে মামলাগুলো হচ্ছে, জনাব সাকিব আল হাসানও আছেন তার মধ্যে। ধরুন সালমান এফ রহমানের বিরুদ্ধে বা এস আলমের বিরুদ্ধে এতদিন অভিযোগগুলো আসলে হয়েছে মূলত অর্থনৈতিক কেলেঙ্কারি কেন্দ্রিক, এবং সেই ক্ষেত্রে যে অপরাধ তারা করেছেন সেটা নিশ্চয়ই কোনো অংশে কম নয়, কিন্তু এই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যেভাবে আসলে হত্যা মামলা দেয়া হচ্ছে, এতে কি আসলে গোটা বিচার প্রক্রিয়াটাই প্রশ্নের মুখে পড়ছে? হত্যা মামলার আসলে যদি তারা কোনো রকমের অভিযোগে অভিযুক্ত হওয়ার মতো কোনো ইনগ্রেডিয়েন্টস না থাকে তারা বাদ যাবেন, কিন্তু যারা সত্যিকার অর্থে জড়িত সেদের যখন ইনভেস্টিগেশন কমপ্লিট করার পরে যখন রিপোর্ট আসবে, চার্জশিট যেটা, সেই চার্জশিটের মধ্যে কিন্তু আপনার নামগুলো দিয়ে দিতে পারবেন। কিন্তু এখানে বিষয়টা অন্য জায়গায়, আপনার মানুষের নানান ধরনের ক্ষোভ আছে, সেই ক্ষোভের জায়গাটা আসলে রিড্রেসালের জন্য যে ইফেক্টিভ ম্যানেজমেন্টটা দরকার ছিল সেটা কিন্তু হয়নি এখনও। ফাইন্যান্সিয়াল যে ক্রাইমগুলোর কথা বলছি সেটা কিন্তু এই পুরো বাংলাদেশকে ক্রিপল করে দিয়েছে। এখন আপনি ব্যাংক থেকে 3 লক্ষ টাকা সেই বন্যার কারণে কিন্তু 1 লক্ষ টাকা রেজ করে 4 লক্ষ টাকা দিনে হচ্ছে সর্বোচ্চ উত্তোলন করতে পারেন। মানে অর্থাৎ ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে এরকম জায়গায় নিয়ে যাওয়ার পেছনে যাদের ভূমিকা, তারা তো হচ্ছে আমাকে মেরে ফেলার চাইতেও হচ্ছে অনেক বড় রকমের অপরাধ কিন্তু করেছেন। সেইটা অ্যাড্রেস করার জন্য সেটাকে প্রপার গ্রিভান্সটা যাতে ভেন্টিলেট করতে পারে সেই সুযোগটাও রাখা উচিত ছিল। তাদের এই ফাইন্যান্সিয়াল ক্রাইমগুলোকে এতদিন হয়ে গেল, 20 দিন হয়ে গেল, তাদের সেগুলোরও কোনো রকমের স্টেপ আমরা নিতে দেখছি না। সেক্ষেত্রে আইনি কাঠামোতে যে অপরাধগুলো হয়েছে সেখানে মানি লন্ডারিং এর ব্যাপারে আইন ছাড়া
অন্য যে অর্থনৈতিক অপরাধগুলো হয়েছে সেখানে আসলে আমাদের আইনগী কাঠামোর অবস্থাটা কি? কিছুটা দুর্বল এখনো পর্যন্ত, কারণ এত চালাকি করে এত রকমভাবে আসলে এই করাপশনগুলো হয়েছে বিগত বছরগুলোতে। শুধুমাত্র মানি লন্ডারিংয়ের যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে আইনের মধ্যে যেভাবে আছে, মানি লন্ডারিং দিয়ে সবটা হয়তো কভার করা যাবে না। সেক্ষেত্রে আইনের সংশোধনের ব্যাপারটাকেও হচ্ছে চিন্তা করতে হবে। এখন যেহেতু প্রেসিডেন্ট এখনো পর্যন্ত ফাংশনিং, অর্ডিন্যান্স পাস করে হচ্ছে নতুনভাবে আইনের জায়গাতে তো নিশ্চিত করা কিন্তু সম্ভব আবার নতুন আইন করে পুরনো অপরাধের বিচারের একটা সমস্যা তো থেকে না। যায় সেটা বোধহয়। যদি রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে দেওয়ার তো সুযোগ আছে, যদি দিতে চায়, সেটা নজিরও আছে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়ার। কারণ আমাদের চিন্তা করতে হবে যে আমরা একটা বিশেষ পরিস্থিতিতে এই আলাপগুলো করছি, এটা কোনো স্বাভাবিক পরিস্থিতি না আমাদের জন্য। যদি স্বাভাবিক ক্ষমতা পরিবর্তন হতো, একটা নতুন সরকার এসছে, তারা যদি এরকম রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে করতে চাইতো, সেটাকে ধরেন প্রতিহিংসা বলা যেত। এখন যেহেতু আমরা একটা বিশেষ পরিস্থিতিতে পড়েছি, সেখানে হয়তো এগুলো নিয়ে এখনও চিন্তাভাবনা করা যেতে পারে। আমি রেডি রেফারেন্স কিছুই বলতে পারবো না যে এভাবে করে দেন, কিন্তু বলছি যে এই আলোচনাটার অন্তত দ্বারটা উন্মুক্ত হতে পারে, যে এদের অপরাধগুলোকে তো অন্তত সেই বিচারের আওতায় তো আনতে হবে। শাস্তি হোক না হোক পরের ব্যাপার, বিচারের আওতায় আনতে হবে। মুশকিল যেটা হলো যে আপনার এই ঢালাওভাবে এদেরকে মামলাগুলো দেওয়ার ফলে পাবলিক পারসেপশনটা হচ্ছে জুডিশিয়ারির প্রতি দুর্বল হচ্ছে। আপনার জুডিশিয়ারিকে যদি গত 15-16 বছর যাবৎ যে অবস্থায় আমরা দেখেছি, যেরকম একটা ভঙ্গুর অবস্থায় পুরো ব্যবস্থাটাকে নিয়ে গেছে, সেখান থেকে উত্তরণ ঘটাতে গেলে আপনার জুডিশিয়ারির উপর কনফিডেন্স ফেরাতে হবে। কনফিডেন্স ফেরাতে গেলে হচ্ছে মামলাগুলো এরকম ঢালাওভাবে নামগুলো দিয়ে দিচ্ছি যে অমুক অমুকেরা সবাই, মোহাম্মদে আরাফাত হচ্ছে মোহাম্মদপুরের একটা হত্যা মামলা, তো কথার কথা তাকে আসামি করা হচ্ছে। মোহাম্মদপুরে এরকম হত্যা মামলায় আরাফাত তো ছিলেন না, কিন্তু তার হয়তো অন্য রেসপন্সিবিলিটি, যদি আপনি কমান্ড রেসপন্সিবিলিটিও খেয়াল করেন, সে তো এখানে নাই। বিভিন্ন জন যেমন বক্তব্য দিয়েছেন, তার উস্কানিমূলক বক্তব্য যেগুলো আইএইচএল এর ক্ষেত্রে আন্তর্জাতিক যে যুদ্ধাপরাধের আইন, সেখানে যেটা বলা হয় যে যারা এই পুরো ঘটনার সাথে যুক্ত ছিলেন, যে এই হত্যাকাণ্ডের যে পুরো ব্যবস্থাটা, এবং যারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, সেক্ষেত্রে কি ধরুন মোহাম্মদ আরাফাত থেকে শুরু করে অন্যান্য আওয়ামী লীগ নেতা যারা বিভিন্ন সময় আসলে এটাকে সমর্থন করেছেন, ধরুন ওবায়দুল কাদের যেখানে বলেছেন যে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হচ্ছে, যেখানে তার এখানে কথা বলারই কথা নয়, তো এই বিষয়গুলো কি আসলে আমলে আসবে? সেটা যদি ওই প্রক্রিয়াটাই বলছি, সেই প্রক্রিয়াটা শুরু করতে গেলে তো হচ্ছে আইসিটি ট্রাইব্যুনালে মামলাগুলো হওয়া উচিত ছিল। সেখানে আসলে যদি হয়, তাহলে সে আইনে যেহেতু আছে, তাহলে সেখানে দেখার সুযোগ আছে, এখনও আছে। কিন্তু ধরেন এই একই সাথে আপনার এই যে 14 দল যখন মিটিং করে বলে দিল যে হ্যাঁ আমরা কথা বলেছি, শুট অ্যাট সাইট এরকম ইয়ে করা হয়েছে, তাহলে 14 দলের সব নেতাগুলোরও আসলে বিষয়গুলোকে এখানে আসতে হবে। তো সেরকম আসার সুযোগ শুরু থেকে হচ্ছে পুরো ব্যাপারটাকে একটা গুছিয়ে নিয়ে আসলে করার দরকার ছিল। সেই সুযোগ আসলে হয়তো ইন্টারিম গভর্নমেন্ট পাননি, বা সুচিন্তিতভাবে এই পরামর্শগুলো তাদের কাছে কেউ দেয়নি। এখনও পর্যন্ত ইট ইজ নট টু লেট, মানে এখনও পর্যন্ত যদি ওনারা না করেও থাকেন কোনো কিছু চিন্তা, আমি মনে করি যে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করাটা খুব জরুরি। কিন্তু ঢালাওভাবে, তারপরও আমি একজন আইনজীবী হিসেবেও যদি বলি যে ঢালাওভাবে আসলে মামলা না করে সুচিন্তিতভাবে প্রত্যেকটা অপরাধের ক্রিমিনাল লাইবিলিটিগুলোকে অ্যাসেস করেই আসলে মামলাগুলো হওয়া উচিত। কোন মামলাতে কীভাবে আপনি কমন রেসপন্সিবিলিটি নেবেন, কোনটাতে হচ্ছে স্পেসিফিক্যালি মামলার ভিতরে বর্ণনা হচ্ছে যে আমার ছেলে অমুক জায়গায় দাঁড়িয়েছিল, সে হচ্ছে আন্দোলনে ছিল না, তাকে হচ্ছে গুলি করে মারা হয়েছে। যেমন ধরেন আমি শুধু যদি রামপুরা বনশ্রী এলাকাটাকে যদি হিসেব করি, শুধু 19শে জুলাই একদিনেই হত্যা হয়েছে প্রায় 30 জনের মতো। একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে, দেখবেন যে ছাদের মধ্যে একটা ছেলে গিয়ে লুকিয়েছে, দুজন পুলিশ কর্মকর্তা খুঁজে খুঁজে গিয়ে তাকে গুলি করে মারছে। এটা হচ্ছে মেরাদিয়া বাজারের পাশেই একটা বিল্ডিং এর পরে বেরিয়েছে যে সে আহত। তো যাই হোক, এরকম গুলি করছে, এরকম ঘটনাগুলো, এইরকম ঘটনা কিন্তু একদিনই 30 জন মারা যাওয়ার ঘটনা কিন্তু আমরা এখন শুনতে পাচ্ছি। একদিনই 5 তারিখ সকালে যাত্রাবাড়িতে যেভাবে গুলি হয়েছে। তো এখন এই ঘটনাগুলোকে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই এলাকায় গুলিগুলো করেছে হচ্ছে আপনার বিজিবি। পুলিশের গুলি করার ঘটনা এখানে বরঞ্চ কম, তারা ফাঁকা গুলি ছুঁড়েছে, ছররা গুলি ছুঁড়েছে, কিন্তু অধিকাংশই লাইভ বুলেট একদম টার্গেট করে করে মেরেছে কিন্তু বিজিবি। যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন আমাদেরকে, ঘটনায় ছিলেন, যারা মিছিলে ছিলেন, আন্দোলনে ছিলেন, তারা এসে বলছেন যে অধিকাংশগুলি বিজিবি করেছে। এখন এই যে বিজিবি করেছে বলার পরে যখন আপনি এফআইআরটা তৈরি করছেন, তখন তো আপনি ওইভাবেই হচ্ছে এফআইআরটাকে সাজাচ্ছেন, কিন্তু নামটা শুরুতেই থাকছে হচ্ছে ওনাদের অমুক অমুকের নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে। নির্দেশ বলতে গেলে সেখানে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যম্ভাবীভাবেই আসছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর এখানে কমান্ড রেসপন্সিবিলিটিটা খুবই পরিষ্কার, কিন্তু দেখা যাচ্ছে সাকিব আল হাসানের নামও এখানে আপনি থাকছে, কথার কথা বলছি।
যে সাকিব আল হাসানের কমন রেসপন্সিবিলিটি অ্যাসার্টেন করা কিন্তু মুশকিল হবে এখানে। এগুলো সুচিন্তিতভাবে কাদের নামটা থাকবে। একটা এখানে খুব অ্যালার্মিং ব্যাপার আছে যে বিভিন্ন থানাতে বোধহয় এখন একটা বাণিজ্য শুরু হয়ে গেছে নাম সরবরাহ করা। কারণ ধরেন গ্রাম থেকে একজন মা এসে তার সন্তান এখানে পড়াশোনা করতেন, তিনি ওর ছেলের হত্যাকাণ্ডের জন্য বিচার চাইতে এসছেন। বিচার চাইতে এসে উনি জানেন যে পুলিশ গুলি করে মেরেছে, পুলিশের নাম কি, কোথায় কি, উনি তো কিছুই জানেন না। নামগুলো সরবরাহ হচ্ছে একটা বাণিজ্যের মতো শুরু হয়েছে বলে এখন আমাদের কাছে খবর আসছে। এগুলোকেও আমার মনে হয় যে খুব সিরিয়াসলি দেখে বন্ধ করাটা উচিত, কারণ ঢালাওভাবে অনেকের নাম দিয়ে দিচ্ছে। জি, বিচার প্রসঙ্গ যেহেতু আসলে জনাব সুপন আপনার কাছে সেখানে আসতে চাই, যেহেতু গোটা বিচার ব্যবস্থা নিয়ে আসলে অনেক প্রশ্ন উঠেছে এবং একটা দেশের সর্বোচ্চ আদালতের একজন ছাড়া বাকি সব বিচারকের, প্রধান বিচারপতি সহ পদত্যাগের নজির আমি জানি না কটা দেশে রয়েছে। এরপরে আসলে এই যে এতগুলো হত্যাকাণ্ডের বিচার হবে বা এর বাইরেও যে অর্থনৈতিক অপরাধ হয়েছে সেগুলোরও বিচার হবে, এই ক্ষেত্রে আসলে একটা আস্থায় নেয়ার মতন বিচার প্রক্রিয়া কি হতে পারে? এটার কোনো সহজ উত্তর নেই। আমি মার্ক্সীয় দর্শনে আমি নিজে বিশ্বাসী না। কার্ল মার্কস একটা অসাধারণ মন্তব্য করেছিলেন যে একটি পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় বুর্জোয়ারা সবার আগে নিয়ন্ত্রণ আরোপ করে ক্যাপিটাল এবং লেবার, এই দুইটার উপর নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি অবধারিতভাবে তার আরেকটা জিনিসের উপর নিয়ন্ত্রণ নিয়ে আনে, সেটা হচ্ছে আইন তৈরির যে প্রক্রিয়া প্রণয়নের। এবং এই কারণে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় যে আইনগুলো তৈরি হয় সেগুলো সাধারণত পুঁজিবাদীদেরই সমর্থন দেয়। এবং আমরা যদি আমাদের এখনকার পার্লামেন্টটা দেখি, সর্বশেষ যে পার্লামেন্ট, সেখানে কিন্তু বেশিরভাগ ব্যবসায়ী ছিলেন এবং আমাদের আইনগুলো কিন্তু ওরকমই। এবং যে কারণে অর্থনৈতিক যে অপরাধগুলো আমরা আসলে প্রমাণ করতে পারি না। এবং একটা আগন্তুক ছবিতে একটা চমৎকার ডায়ালগ আছে যে টাকা কর্পূর না ডুবে যাবে। যে সারা পৃথিবীতে আমরা দেখি যে আর্থিক যে অপরাধগুলো ধরাটা খুব সহজ, কিন্তু আমাদের দেশে হয় না। তো এই যে আমরা আদালত দেখছি, এটা কিন্তু আমাদের এই যে আমরা 50 বছর ধরে তৈরি করেছি এই ব্যবস্থাটা, এবং যেভাবে আমাদের বড় বড় নেতারা সংবিধানটাকে মানেননি, সর্বোচ্চ যে এইটা আমাদের একদম বঙ্গবন্ধু থেকে শুরু করে সর্বশেষ শেখ হাসিনা পর্যন্ত সংবিধানটাকে না মানার যে প্রবণতা, এই প্রবণতা থেকে কিন্তু আমরা তৈরি করেছি। যে আমরা ঠিক করতে পারিনি উচ্চ আদালতে বিচারক আমরা কিভাবে নিয়োগ করব। রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধান, উনি যে তার প্রেসিডেন্সিয়াল প্রেরোগেটিভ প্রয়োগ করছেন, এইটাও তারা ঠিকমতো প্রয়োগ করেন নাই। ইচ্ছা মতো বিচার প্রক্রিয়া শেষ হয় নাই, উনি ক্ষমা করে দিচ্ছেন খুনের আসামি। তো এগুলো একদিনে তৈরি হয় নাই। তো এগুলো আমরা এই যে আমি এই সরকার কতদিন থাকবেন আমরা ধারণা করতে পারছি না। এখন এরা এসেই কিছু একটা চেঞ্জ করলে যেটা সাস্টেন করবে বেশি দিন, বিষয়টা এরকম না। এই মনস্তত্ত্ব আমরা তৈরি করেছি অনেক বছর ধরে, এটা খুব সহজে পরিবর্তন করা যাবে না। এবং যদি কোনো পরিবর্তন করে আমরা দেইও, এখন একটা রাজনৈতিক সরকার ক্ষমতা আসার পরে হয়তো সেগুলো চেঞ্জ হয়ে যাবে। তো তারপরও কিছু কিছু কাজ আমরা করতে পারি, যেমন আমাদের সংবিধানটা আসলে এরকম একটা অবস্থায় গেছে, এটা আসলে অকার্যকর একটা দলিল হয়ে গেছে অলমোস্ট, এটা দিয়ে কোনো কাজ করা যাবে না। এখন তো সরকার আসলে সংবিধানের বাইরে গিয়ে কাজ করছে। হ্যাঁ, তারপরে তার একটা নেগেটিভ দাঁড় করাবেন হয়তো পরবর্তীতে, যে আমরা 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 বৈধ ছিলাম বা বৈধ থাকার চেষ্টা করেছি। তারপরে আইনগুলো যেগুলো হয়েছে, অনেক সমস্যা আছে আমাদের আইনগুলোতে। এবং আমাদের দেশে সাধারণত 20 বছর পর পর একটা বড় অ্যামেন্ডিং এবং রিপিলিং অ্যাক্ট হয়। 1984 সালের পরে কিন্তু আর হয় নাই। আইনগুলো অনেক যেটাকে আমরা বলি আইনের জ্যাম, অনেক বাজে আইনের একটা স্তূপ তৈরি হয়েছে আমাদের, যেগুলো আসলে কোনো কাজে আসছে না। তারপরে আমাদের যে দেওয়ানি বা ফৌজদারি যে মামলাগুলো আমরা করছি, পুলিশের সাথে প্রসিকিউশনের যোগাযোগ নাই। পুলিশ যা কী করছে আমরা দেখছি যে অধিকাংশ হচ্ছে মিথ্যা মামলা। বাংলাদেশে ফৌজদারি মামলায় কনভিকশন রেট হচ্ছে এখন, যেটা খুব জেনারেস একটা এস্টিমেট, 9.6%। মানে 1000টা মামলায় 96টা মামলায় কনভিকশন হচ্ছে, এবং সেগুলো আপিলে গিয়ে আরও খারাপ অবস্থা হচ্ছে। এর মানে হচ্ছে আমাদের দেশে যারা দাগি আসামি তারা আমাদের মধ্যেই আছে, তারা কেউ জেলখানায় নাই। এটা কিন্তু খুব খারাপ কথা আমাদের জন্য। তো এগুলো আমরা তৈরি করেছি, এবং এগুলো খুব অল্প সময় 3 বছর বা 4 বছরে এগুলো পরিবর্তন করা যাবে না। আমাদের যে আমরা প্রসিকিউটরাল সার্ভিস, এখানে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে পিপি হিসাবে, এরা মামলাগুলো প্রেজেন্ট করতে পারছেন না, এবং বেশিরভাগ মামলায় হেরে যাচ্ছে সরকার। এবং আমাদের যে বার কাউন্সিলগুলো, ইলেকশনের আগে নেতারা দৌড়াদৌড়ি করেন, এবং তারা যে আইনজীবীদের যারা সদস্য, তাদের কাছ থেকে তারা চাঁদা নিচ্ছেন একটা বড় অঙ্কের। এই টাকাটা দিয়ে আসলে তারা কী করছেন? তারা কি আসলে কোনো
এই এদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য কোনো কাজ করছে কিনা, প্রশিক্ষণ দিচ্ছেন কিনা, আমরা এগুলো চোখে পড়ছে না। আগে বার কাউন্সিল যারা নতুন আইনজীবী হতো তাদের একটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতো, সেটা এখন নাই। তো সব জায়গা ব্যবস্থাপনা আমরা দেখছি, বিচার ব্যবস্থা, এখানে আইনজীবীরা হচ্ছে প্রাণ, এখানে বিচারকরা, আদালত ব্যবস্থা, এখানে বাজেটও কম আমাদের। এবং আমেরিকার যে FBI, ওরা কিন্তু সরাসরি আমেরিকার যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস তার আওতায় কাজ করছে। বাংলাদেশে কিন্তু পুলিশের একটা ব্রাঞ্চ থাকা উচিত ছিল যারা উচ্চ আদালতে কাজ করবে এবং যারা মামলার বিভিন্ন যে প্রমাণ এবং সাক্ষ্য তারা সংগ্রহ করবে, সেটা কিন্তু আমাদের দেশে নাই। এবং যে কারণে পুলিশ আস্তে এদের ক্ষমতা বাড়তে বাড়তে, যেটাকে আমরা অবৈধ ক্ষমতা বলি, এমন একটা জায়গায় গিয়েছে যে জনগণের শত্রুতে পরিণত হয়ে গেছে, এবং সেভাবেই দেখছে মানুষ। এবং এটা বিষয়টা এরকম নয় যে পুলিশের মধ্যে মেধাবী বা ভালো লোক নেই, আছে, কিন্তু তাদেরকে আমরা দেখছি না। কারণ আমরা কালেকটিভ যে দায়িত্ব, সেটা থেকে যে ফলাফলটা আমরা পাচ্ছি সমাজে বা আদালতে, সেখানে পুলিশদের যে গুটিগত ভালো লোক আছে তাদের রিফ্লেকশন আমরা ওখানে পাচ্ছি না, যে কারণে জনগণ এবং পুলিশ মুখোমুখি দাঁড়িয়েছে। এবং এখন যে অবস্থাটা হয়েছে, এখান থেকে মনোবল ফেরত পাওয়াটা খুব মুশকিল হবে এবং সময় লাগবে। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।